যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সাথে বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়। এর আগে 3 দিনের সফরে দুপুরে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। এই সফরে তিনি সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও। আর সফরকালে আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার মত বিনিময়ের কথা রয়েছে। শুক্রবার তার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে দেখার কথা রয়েছে। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বৈঠক চলছে। এ বিষয়ে খবর রাখছেন সহকর্মী নাদিয়া শারমিন। এই মুহূর্তে আমরা যাচ্ছি তার কাছে। নাদিয়া, এখন পর্যন্ত বৈঠকের সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে সন্ধ্যার দিকেই তো বৈঠকটি শুরু হয়েছে, বৈঠকটি এখনো চলছে বলে আমরা জানতে পেরেছি। বৈঠক এবং আপ্যায়ন শেষে হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে যাবে বলে আমরা যতটুকু বুঝতে পারছি বা জানতে পারছি। এখনো পর্যন্ত যদিও আমাদের ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি, যার কারণে ভেতরে ঢুকে বিস্তারিত তথ্য জানা হচ্ছে না। তবে যেটি আমরা এখন পর্যন্ত জেনেছি যে তিনি এসেছেন, তিনি মূলত আঞ্চলিক যে অংশীদারিত্বের জায়গাটি রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে কথা বলবেন। আমার পেছনে যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা রয়েছে, এই পদ্মাতেই মূলত তিনি বৈঠকটি করছেন। এই রাষ্ট্রীয় পর্দা দিয়ে দেখছেন আমার পেছনের গেটের ভিতরে তারা ঢুকেছেন প্রায় 5:30টার পরে, এবং সেই জায়গাতে তারা বৈঠক এরপরে শুরু করেছেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, এবং বৈঠক শেষ করে তারপর তারা আজকের দিনটিতে যেটি আনুষ্ঠানিকতা শেষ করবেন, এবং আগামীকালকে তো যেটি বলছিলেন আপনারও যে কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে। এবং এখন পর্যন্ত কৌশলগত আঞ্চলিক যে অংশীদারিত্বের জায়গা রয়েছে, আঞ্চলিক নিরাপত্তা যে জায়গাগুলো রয়েছে এবং অর্থনৈতিক সহযোগিতার যে জায়গাগুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা হওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে এই সম্প্রতি কিন্তু চীন সফর করে এসেছেন প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তার পাশাপাশি কিন্তু তুরস্কের যিনি তিনি এসেছিলেন এখানে। এর পাশাপাশি ভারতের সাথে সংযোগের জায়গাটিতে বিভিন্ন ধরনের সম্পর্কের দোলাচল আমাদের ছিল, এখন সেটি একটা সমাধানের জায়গায় যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আবার আরেক দিক থেকে বলতে গেলে যিনি এসেছেন সার্জিও গর, তিনি আবার ভারতে দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন। এর পাশাপাশি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও খুব ঘনিষ্ঠজন বলে আমরা জেনেছি, এবং এই বিভিন্ন সমীকরণ এবং তার পাশাপাশি বাংলাদেশে এই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে এলেন। সব মিলিয়ে তার প্রোফাইলের জায়গাটি এবং বর্তমান যে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট এবং তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক যে পথ চলার জায়গাটি বাংলাদেশ শুরু করার জন্য কাজ করছে বা এগোচ্ছে আর কি, সেই বিষয়গুলো কিন্তু আলোচনার একটি টেবিলে চলে আসবে বলে আমরা যতটুকু জানতে পারছি। এবং তার পাশাপাশি যেহেতু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি মার্কিন প্রশাসনে, কাজে সেই জায়গা থেকে বাংলাদেশ কতটুকু বিভিন্ন অর্থনৈতিক সুবিধা সহ নানান জায়গা থেকে কৌশলগত জায়গায় সহযোগিতা এবং সুসম্পর্কের জায়গাটি আদায় করে নিতে পারে সেটিও কিন্তু দেখার বিষয় রয়েছে। এবং তার পাশাপাশি যেহেতু করিডোরের বিষয়টি বারবার চলে আসছে, চীন একটি করিডোর বিষয়ে প্রস্তাব দিয়েছে, আবার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা জাতিসংঘের দিক থেকেও একটি করিডোরের প্রস্তাব ছিল। এই যে 2 করিডোরের প্রস্তাবের জায়গা নিয়ে এগুলোতে আসলে কি সমাধান বা কি আলোচনার জায়গাটি আসবে সেটি হয়তো সময় বলে দেবে। কিন্তু কালকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন তিনি, এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের জায়গাটিতে তিনি ঘুরে দেখবেন, সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানবেন, এবং পরবর্তীতে পরের দিন এসে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিনি বৈঠক করবেন। তার পাশাপাশি বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর মানুষদের সাথে তার বৈঠকের কথা রয়েছে, যদিও সেগুলো সম্পূর্ণভাবে যে নির্ধারিত হয়েছে বা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তা নয়, সেটির পদ্ধতিগত জটিলতার কারণে বা নিরাপত্তাজনিত কারণে সেখানে কিছু গোপনীয়তা রাখা হয়েছে। তবে বলা যাচ্ছে এই 3 দিনের সফরে বাংলাদেশ কতটা পাবে সেটি বাংলাদেশের কূটনীতির যে কতখানি শক্তিশালী হয়েছে তার উপর নির্ভর করবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তো অবশ্যই তারা তাদের অবস্থানগুলো জানিয়ে দিতে চায় বাংলাদেশের আঞ্চলিক এবং ভূরাজনৈতিক যে অবস্থান সেই হিসেবে তাদের রাজনীতি নিয়ে, এবং তার পাশাপাশি যে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রটি উন্মোচন করতে চায় বা আরও প্রসারিত করতে চায় সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা হবে বলে আমরা জানতে পারছি। তবে সুনির্দিষ্টভাবে কি আলোচনা হলো আজকে সেটি জানা যাবে হয়তো একটু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাদিয়া শারমিন। কোনো আধিপত্যবাদীদের এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, এমন সতর্ক করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিকেলে সিলেট শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংক্ষিপ্ত সভায় এ কথা বলেন তিনি। এর আগে সিলেটের গোলাপগঞ্জে সার্জিস আলমের গাড়িবহরে হামলা করা হয়। ছাত্রদল এই হামলা করে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। সহকর্মী মুহিদ্দিদারের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটের বেশ কয়েকটি জায়গায় বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বিকেলে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শক্তির আলোচনা সভায় অংশ নেন দলের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ এনসিপির অন্য নেতাকর্মীরা। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিকভাবেই দিতে হবে, হামলা দমন পীড়নের মাধ্যমে নয়। কথা বলতে গেলে আপনারা এসে দমন করবেন, আক্রমণ করবেন এবং পুলিশ এসে বাধা দিবে, প্রশাসন এসে বাধা দিবে নিরাপত্তার নামে, এটা বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। এর আগে দুপুরে সিলেটের গোলাপগঞ্জের চৌমোহনা এলাকায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের গাড়িবহরে হামলা করা হয়। এ সময় ইট পাটকেলের নিক্ষেপে বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেছেন এনসিপি নেতারা। সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলা ভাঙচুর করেছে। আমরা সেখানে রওনা দিচ্ছি। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। পরে এনসিপির এসব নেতাকর্মী সিলেট সার্কিট হাউসে জড়ো হন। সেখান থেকে কানাইঘাটের পথে রওনা দেয় এনসিপির গাড়িবহর। পিন্টু হাজং, ৭১। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর গ্রেফতার দেখানোর পর আজ প্রসিকিউশন তাকে আদালতে হাজির করলে ৩ বিচারপতির ট্রাইব্যুনাল ২ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ সময় লতিফ সিদ্দিকীর ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী দাবি করেছেন তার ভাই নির্দোষ। আর প্রসিকিউশন বলছে গণহত্যার পরিকল্পনাকারী হিসেবে তার বিচার হবেই। নুনবী সরকারের প্রতিবেদন। আওয়ামী লীগের 2009 থেকে 2013 মেয়াদে 13 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে তাণ্ডব চালায় তখনকার আইনশৃঙ্খলা বাহিনী। আলোচিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার মাস্টার মাইন্ড শেখ হাসিনার তখনকার মন্ত্রিসভায় পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন লতিফ সিদ্দিকী। 41 আসামির মধ্যে পলাতক সাবেক এই মন্ত্রীকে বুধবার গ্রেপ্তারের পরের দিনই আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে কিছুক্ষণ গারদে রাখার পর লতিফ সিদ্দিকীকে তোলা হয় ট্রাইব্যুনাল ২-এর এজলাসে। এ সময় প্রসিকিউশন পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানায়। শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তৎকালীন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারণ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করেন। বৈঠকে যারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী। অনারেবল ট্রাইব্যুনাল কগনিজেন্স নিয়েছিলেন এবং তা ওয়ারেন্ট এক্সিকিউশন করে আজকে তাকে নিয়ে আসা হলে জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে। বৈঠকে উনি একজন পার্টিসিপেন্ট ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী। তার ভাইকে নির্দোষ দাবি করেন তিনি। শাপলা চত্বরের গণহত্যার একজন কি বলবো পরিকল্পনাকারী বলা যায় না, কারণ তিনি কিচেন ক্যাবিনেটেও ছিলেন না, তিনি তখন পাট মন্ত্রী ছিলেন। পাট নিয়ে হত্যা চলে না। উনি কোর্টকে অ্যাড্রেস করে কিছু কথা বলতে চান, সেটা কোর্ট ওনাকে সেই পারমিশনটা অ্যালাউ করেনি। অন্য ক্ষেত্রে দেয় আমরা উনি কোর্ট বলেছে যে নেক্সট ডেটে যখন আসবে তখন পারমিশন দেবে, তখন কথা বলতে দেবে। আজকে তার কথা বলতে আজকে দেয়, আজকে পারমিশনটা জামিনের আবেদন করবে। আমরা পরবর্তীতে জামিন আবেদন করব। 16 আগস্ট মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে গেল সোমবার ট্রাইব্যুনাল এই মামলায় শেখ হাসিনা সহ 41 জন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে 31 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নুনবী সরকার, ৭১, ঢাকা। ভারতে পলাতক শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তার প্রত্যর্পণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এ সময় রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী আরও জানিয়েছেন, আগস্টে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই, তবে সরকার মনে করলে তা ডাকতে পারে। আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা জানান সাবেক এই অ্যাটর্নি জেনারেল।
শারমিনীরা জানাচ্ছেন বিস্তারিত। ক্ষমতাচ্যুত হবার পর গেল 2 বছর ধরে শেখ হাসিনার আশ্রয় ভারতে। তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি বহু রাজনৈতিক দলের। বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, প্রত্যর্পণের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী জানান, দেশে এলেই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। উনি কিভাবে আসবেন এটা ওনার সমস্যা, এটা আমার সমস্যা না। আমাদের এটা হলো আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে, আমি আইনের প্রয়োগটা করব। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছেন হাফিজউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আগস্টে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই, তবে সরকার মনে করলে অধিবেশন ডাকতেও পারে। সংবিধানে আছে 123(2) অনুচ্ছেদে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার থেকে 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল যে আমরা বিশেষ অধিবেশন ডাকবো কিনা। তো 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ প্রসঙ্গে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। হিউম্যান রাইটস ওয়াচ মানে ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সাথে আইন মন্ত্রণালয় সমঝোতা স্মারক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, বর্তমানে 4.5 মিলিয়ন মামলা অমীমাংসিত অবস্থায় আছে। মামলার জট কাটাতে প্রয়োজনে আইনি কাঠামোতে পরিবর্তন আনা হবে বলেও জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা মনে করি বাংলাদেশের মানুষের কাছে লিগ্যাল এইড অনেকটা পৌঁছে দিতে সক্ষম হব। শারমিনীরা, 71, ঢাকা। জুলাই আন্দোলনের গুরুতর আহত অবস্থায় রক্ত বন্ধ করতে মাথায় বেঁধেছিলেন জাতীয় পতাকা। রক্তমাখা সেই পতাকা হাতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমান। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের সাক্ষাৎ হয়। আজিজুরকে নিয়ে গুলিবিদ্ধ হওয়ার পরও শুধু ছাত্রদল করার কারণে মেলেনি জুলাই যোদ্ধার স্বীকৃতি। সম্প্রতি এই শিরোনামে 71 টেলিভিশনে প্রকাশিত সংবাদটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসলে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিষয়টি খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন। রক্তক্ষরণ ঠেকাতে মাথায় বাঁধা সেই পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন আজিজুর। এ সময় প্রধানমন্ত্রী আজিজুরের দুঃখ কষ্ট শোনেন এবং পরিবারের খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে পেরে আনন্দিত এবং আবেগ আপ্লুত এই জুলাই যোদ্ধা। 2024 সালের জুলাই আন্দোলনে মিরপুর 10 ফ্লাইওভারে জাতীয় পতাকা উড়িয়ে আলোচনায় আসেন আজিজুর। আন্দোলনের এক পর্যায়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। মাথায় গুলির ক্ষত ঢাকতে বাংলাদেশের জাতীয় পতাকা মাথায় বেঁধে নেন আজিজুর। রক্তে ভিজে যায় সেই পতাকা। 19 জুলাই পুলিশ তাকে গ্রেফতার করে, আর 2 দিনের রিমান্ড শেষে 21 জুলাই মুক্তি পান তিনি। ছাত্রদল করায় তবুও মেলেনি তার জুলাই যোদ্ধার স্বীকৃতি। টেলিভিশনের নিউজ দেখে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ভাই দেখেন বিষয়টি, দেখে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জানান। তো উনি বিষয়টা দেখে আমাকে এখানে ডাকেন এবং আমি যখন যাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি ভিতরে ঢোকার মাত্রই যখন আমার নাম ধরে ডাক দিছে, আসলে এই যে অনুভূতিটা, এটা ভাষায় প্রকাশ করার মতো না। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ভারতে পলাতক বড় সাজ্জাদের পরামর্শে ডেভিড ইমন দেশটিতে পালিয়ে যাচ্ছিল। তাকে নিরাপদে নিয়ে যেতে সীমান্তের ওপারে অপেক্ষা করছিল চট্টগ্রামেরই আরেকটি সন্ত্রাসী গ্রুপ। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। এবং পুলিশ সুপার কিন্তু আরও একটি তথ্য জানিয়েছেন যে দীর্ঘ নজরদারির পর ডেভিড ইমনকে এরই মধ্যে গ্রেফতার করাও সম্ভব হয়েছে। আর 3 মামলায় গ্রেফতার দেখিয়ে ডেভিড ইমন এবং তার 3 সহযোগীকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের আদালত। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে
প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রামে বিভিন্ন হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনার পরও দেশেই ছিল ডেভিড ইমন। পরে তার অবস্থান জানতে পুলিশ তৎপর হলে ভারতে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী বরুস সাজ্জাদের পরামর্শে ইমন ভারতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়ি কই? বাড়ি ঢাকা। এই তোর কথা এরকম আর ঢাকা বাড়ি মানে? স্যার আপনি দেখেন না আমরা কি অনলাইন। তোর অরিজিন কই তাই বল। বাড়ি কোথায়? অরিজিন বাড়ি স্যার আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? আমি ঢাকা পুরান ঢাকাতে চাকরি করি। যশোর সীমান্ত দিয়ে পালানোর চেষ্টার আগে পুলিশের চোখ ফাঁকি দিতে চেহারায় কিছুটা পরিবর্তন এনেছিল ডেভিড ইমন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্য পরিচয় দিয়ে গ্রেফতার এড়ানোর চেষ্টা করে। এই সংঘবদ্ধ চক্রের মূল হোতাগুলো এখনো আছে। ইমনকে চট্টগ্রামে আনার পর বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। সে আগে আমরা যত ছবি দেখেছি সবগুলো তো অনেক বিরাট বড় বড় মুখ ছিল। মুখগুলো সে কেটে ফেলছে যেন লোকজন হয়তো খুব সহজে না চিনতে পারে, আর ভারতে যেহেতু সে পালায়ে যাবে যেন লোকজন বুঝতে না পারে। বরুস সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডেভিড ইমন কাজ করত জানিয়ে পুলিশ সুপার বলেন, ভারত সীমান্তে তার জন্য অপেক্ষা করছিল আরেকটি গ্রুপ। তার নামে ভারতের আধার কার্ডও ছিল। ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে। এবং 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জিগরগাছাতে, পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি। এদিকে বরুস সাজ্জাদ বাহিনীর আরেক সন্ত্রাসী রায়হানকে ধরতে নোয়াখালীতে অভিযান চালিয়েছে পুলিশ, তবে অল্পের জন্য সে পালিয়ে যায়। আমরা এখন শুধু আশা করছি এই সন্ত্রাসীদের রাজত্ব চিরস্থায়ীভাবে শেষ হোক। আমাদের এটাকে চূড়ান্ত সফলতা হিসেবে আমরা দেখতেও পাচ্ছি না। আমরা চাই যে তাদের যথেষ্ট শাস্তি হোক। যশোর সীমান্তে ডেভিড ইমনের সাথে অন্য যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তারাও প্রত্যেকে দুধর্ষ শুটার বলে জানিয়েছে পুলিশ। আল ইমরান, 71। জুলাই সনদ ইস্যুতে সরকার আপোষের প্রস্তাব দিলেও তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জামায়াত, এমন দাবি করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন, জাতির কাছে দেয়া ওয়াদাও ভঙ্গ করেছে সরকার। প্রশাসনের বেশিরভাগ জায়গায় দলীয়করণ করা হয়েছে বলেও দাবি। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামীর এই মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি ছিলেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুরুতেই জুলাই পরবর্তী নানা ইস্যুতে ক্ষোভ জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। সভায় জামায়াতের আমির অভিযোগ করেন, জুলাই আন্দোলন নিয়ে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি সরকার। নানাভাবে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা ইস্যু ছাড়ব না। আমরা মনে করি সুস্পষ্টভাবে আপনারা জাতির সাথে দেওয়া কথা লঙ্ঘন করেছেন, আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেন নাই। প্রশাসনে নির্লজ্জ দলীয়করণ করা হয়েছে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, আবারও অন্ধকারে নেমে যাচ্ছে দেশ। সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটাকে কৌটা নয়। এখানে যোগ্য লোকদেরকে, দেশপ্রেমিক লোকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখন মনে হচ্ছে আবার আমরা সেই একই অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছি। যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ার করেন বিরোধী দলীয় নেতা। কিন্তু আমরা কারো কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। সরকার গঠনের 5 মাস পেরিয়ে গেলেও এখনো কোনো কিছুই পাল্টায়নি, আক্ষেপ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী একান্ত প্রচেষ্টা চালালেও মন্ত্রণালয়ের কাঠামোগুলো একই রকম রয়ে গেছে। যারা আগে ঘুষ খেত তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি ফিকির করছে। আজ তথ্য মন্ত্রণালয়ের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের চেতনা বাস্তবায়ন না হওয়ায় দেশে আবারও গণ অভ্যুত্থান হয়েছে। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। জুলাই শহীদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয় এই আলোচনা সভা।
রাজধানীর ডিএপি অডিটোরিয়ামের সভায় অংশ নেন শিক্ষক, সাংবাদিক নেতা সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা। তুলে ধরেন জুলাই গণঅভ্যুত্থানের দুঃসহ স্মৃতি। যে আকাঙ্ক্ষার বাংলাদেশ আমাদের শহীদরা দেখেছে, আমাদের আহতরা দেখেছে, আমাদের প্রত্যেকটা আন্দোলনকারীরা দেখেছে, সেই স্বপ্নের বাংলাদেশ বর্তমান সরকারের হাত ধরেই গঠন হবে। এই জুলাইয়ে আমরা অসংখ্য তরুণকে হারিয়েছি। এটা শুধু পরিবারের হারানো না, এটা একটা দেশের, একটা জাতির ক্ষত। অনুষ্ঠানে সভাপতি হিসেবে যোগ দিয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জাতি হিসেবে স্বাধীনতা যুদ্ধের চেতনা বাস্তবায়নের ব্যর্থতার প্রতিফলনই হলো জুলাই গণঅভ্যুত্থান। আজ আমরা জুলাই এই শহীদকে স্মরণ করার সময় আমাদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে, স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের পরও দেশে বিদ্যমান কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোল পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দেন দা পো, ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। কথাগুলো আক্ষেপে বলছি। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সফলতা পেতে প্রয়োজন রাষ্ট্র ও প্রশাসনে পরিবর্তন এবং জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মাননা দেখানো। অনেক প্রাণ গেছে, আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, মুগ্ধ স্নিগ্ধের আপন যে আমাদের ভাই, সে প্রতি মুহূর্তে তার মনে পড়বে যে আমার ভাইটা চলে গেছে। এখন আমরা যদি এই মূল্য দেওয়াটাকে ধারণ করতে না পারি, সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই মায়ের এই অশ্রুধারা, বীরের এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। কথাগুলো বলছি অনেক কষ্টে। জুলাই গণঅভ্যুত্থানে আকাঙ্ক্ষা ধারণ করে গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণের প্রত্যাশাও জানান বিএনপি মহাসচিব। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। ক্যাশলেস লেনদেন বাড়াতে ক্ষুদ্র মার্চেন্ট থেকে চার্জ তুলে নেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনে দেয়া হবে ভর্তুকি, আর এজন্য একটি তহবিল গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের গভর্নর মোস্তাফিজুর রহমান। সময় ক্যাশলেস লেনদেনে প্রাথমিক পর্যায়ে কিছু মাশুল দিতে হলেও ব্যবসায়ীরা তা মেনে নেবেন বলে তার আশা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। গেল ১ জুলাই থেকে দেশে লেনদেনে বাংলা কিউআর বাধ্যতামূলক করা হয়েছে। এর পর্যবেক্ষণ শেষে আগামী বছর থেকে ক্ষুদ্র মার্চেন্টের জন্য চার্জ তুলে নেওয়া হতে পারে। বৃহস্পতিবার সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে এনে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। প্রমোশনে যখন যাব আমরা নিশ্চয়ই আশা করতে পারি ইন্ডিয়ার মতো আমরাও জিরো এমডিআরে আমরা ট্রানজাকশন করতে পারবো। এটা খুব একটা দেরি হবে না। এই প্রমোশনের জন্য একটা প্রাথমিক বাজেট আমরা গতকাল অ্যাপ্রুভ করেছি ১০০ কোটি টাকা। এই প্রমোশনের জন্য আমরা এই পারফরমেন্সের ফেজটা কমপ্লিট হলে প্রমোশনে যাব। দেন আমরা হয়তো আগামী বছর গিয়ে ফাইনাল প্রাইসিং যদি কিছু করতে হয় আমরা করব, অথবা গভর্নমেন্ট সাবসিডি দিবে। গভর্নর জানান, ওয়ান সিটিজেন ওয়ান আইডি ওয়ান ওয়ালেট পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এজন্য সবার হাতেই স্মার্টফোন তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যে কোনো ডিজিটাল ব্যবস্থা আসলে যদি নাগরিককে সার্ভিস আপনি দিতে পারেন, তাহলে নাগরিকের স্যাটিসফ্যাকশন পাওয়া যাবে। আমি একটা উদাহরণ দিব। আমরা রিসেন্টলি যেহেতু আমাদের ওয়ান সিটিজেন ওয়ান আইডি ওয়ান ওয়ালেট নিয়ে আমরা কিছু কাজ করছি, ধরি বাটন ফোনের নর্মাল যেটা প্রাইস সেটা হচ্ছে ১,০০০ টাকা। সো আমরা একটা সার্ভে করে দেখলাম যে তাদেরকে যখন অফার করা হলো অ্যান্ড্রয়েড ফোনে তারা কত টাকা খরচ করতে চায়। ওরা বললো আমরা ৩ পর্যন্ত করতে রাজি আছি, ৩,০০০। আমরা ম্যানুফ্যাকচারারের সাথে বসেছি, ম্যানুফ্যাকচারাররা বলছে যে আমরা ৮,০০০-এর নিচে দিতে পারবো না। তাহলে এখানে ৫,০০০ টাকার একটা গ্যাপ আছে। আমরা এই ৩০,০০০ কোটি টাকা আমাদের লাগবে এই ৬ কোটি লোককে পৌঁছানোর জন্য, সেটা নিয়ে আমরা কাজ করছি।
ব্যাংক ও মোবাইল ব্যাংকিং কোম্পানির অ্যাপগুলো যেন ইন্টারনেট ছাড়াই অপারেট করা যায় এজন্য বিটিআরসির সাথে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। খুব শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান গভর্নর। অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।